পিআর পদ্ধতিতে ভোট হলে কি বিএনপি হেরে যাবে আর জামাত ক্ষমতায় আসবে? এরকম একটি ধারণা হয়তো আপনার মনে আছে, কিন্তু এই ধারণাটি আপনার মনে কেন তৈরি হলো সেটি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পিআর জিনিসটা কি। বেশ কিছুদিন ধরেই আপনি শব্দটা শুনছেন। মূলত এটি এক ধরনের ভোটিং সিস্টেম, কিন্তু এটা নিয়ে বিতর্ক চলছে কেন? এই পদ্ধতিতে ভোট হলে কার লাভ কার ক্ষতি, বা বাংলাদেশের বিদ্যমান আইন বা সংবিধানের আলোকে এই পদ্ধতিতে নির্বাচন আদৌ সম্ভব কিনা। বাংলাদেশে এখন যে পদ্ধতিতে ভোট হয় বা ভোটাররা এখন যেভাবে জাতীয় নির্বাচনে তাদের প্রত্যেকের আসনে একটি নির্দিষ্ট মার্কায় ভোট দেন, তাতে ভোট গণনা শেষে যিনি সবার চেয়ে বেশি ভোট পান তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। কেউ বিজয়ী প্রার্থীর চেয়ে মাত্র এক ভোট কম পেলেও তিনি পরাজিত বলে গণ্য হন। এই পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সংক্ষেপে এফপিটিপি। অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী এবং বাকি সবাই পরাজিত। পৃথিবীর অধিকাংশ দেশে এই পদ্ধতিতে ভোট হয় এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। পিআর হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন। পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। ধরা যাক বাংলাদেশে 12 কোটি ভোটার, নির্বাচনে 8 কোটি ভোটার ভোট দিলেন। প্রত্যেকটা দল আলাদাভাবে নির্বাচনে অংশ নিল। প্রথমে সব ভোট গণনা করা হবে। এরপর প্রতিটা দলের ভোট একত্র করে দেখা হবে সেটি মোট ভোটের কত শতাংশ, অর্থাৎ এখানে কোন আসন থেকে কোন প্রার্থী জয়ী হলেন সেটি হিসাব করা হবে না। ভোটাররা নির্দিষ্ট কোনো প্রার্থীকেও ভোট দেবেন না, তারা ভোট দেবে মার্কায়। গণনায় যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে বন্টন করা হবে সংসদের আসন। এখন আপনি হয়তো জানতে চাইবেন যে কিভাবে আসন বন্টন করা হবে। ধরা যাক বিএনপি 30% ভোট পেল, তাহলে তারা 300 আসনের মধ্যে পাবে 90টি, 3-3 নয়। জামায়াত যদি 20% ভোট পায় তাহলে তারা আসন পাবে 60টি। ধরুন এনসিপি পেল 10%, তাহলে এনসিপি পাবে 30টি আসন। কিন্তু বাংলাদেশের এখন যেই সিস্টেমে ভোট হয় তাতে এককভাবে অংশ নিলে এনসিপি কি 30টি আসন পাবে? এরকম প্রশ্ন অনেকের মনে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও একটি বড় দল, কিন্তু এককভাবে নির্বাচন করে তারা আসলে সর্বোচ্চ কতটি আসন পাবে? তারা যদি 12% ভোট পায় পিআরে, তাহলে কিন্তু তারা 36টি আসন পাবে। এখন প্রশ্ন হলো জামায়াতের কি লাভ, এনসিপির কি লাভ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কি লাভ? লাভ হলো এই দলগুলো মনে করে যদি বিদ্যমান সিস্টেমের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোট হয় তাহলে তারা 10 থেকে 20% কিংবা কোনো কোনো দল হয়তো মনে করে তারা আরও বেশি ভোট পাবে। যদি তাই হয় তাহলে জামাত, এনসিপি এবং আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মিলে যদি 50 বা তার কিছু বেশি শতাংশ ভোট পায় তাহলে তারা মিলে একটা কোয়ালিশন সরকার করবে। এই হচ্ছে একটা অঙ্ক, অনেকে মনে করেন। আরেকটি অঙ্ক হচ্ছে, ধরুন আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারল না, কিন্তু তাদের তো ভোট আছে। এই ভোটগুলো কোথায় যাবে? জাতীয় পার্টি যদি অংশ নিতে পারে, যদিও আপনি জানেন যে জাতীয় পার্টি সম্প্রতি আরেকটি অংশ ভেঙে গেছে, তারা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বের নতুন অংশ হয়েছে। ধরা যাক এই অংশটিও ভোটে অংশ নিতে পারলো, তাহলে আওয়ামী লীগের যে ভোট সেই ভোট কত শতাংশ? 20 থেকে 30% যদি আপনি ধরে নেন, জাতীয় পার্টিরও ভোট যদি 10% আপনি ধরে নেন, তাহলে এই যে 35-40% ভোট এটি যদি জাতীয় পার্টির বাক্সে যায় আওয়ামী লীগের ভোট সহ, তাহলে কিন্তু তারা আসন পেয়ে যাবে 120টি। তখন কারা সরকার গঠন করবে? বা বিরোধী দলে তখন কি জাতীয় পার্টি চলে আসবে? এরকমের অনেক অঙ্ক আছে পিআর নিয়ে। কিন্তু পিআর ছাড়া যদি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনটি হয় তাহলে কিন্তু এনসিপি বা ইসলামী দলগুলো মিলে যে সরকার গঠনের একটা গুঞ্জন আছে, সেই চেষ্টাটি বা সেই স্বপ্নটি কিন্তু পূরণ হবে না। এবং সে কারণেই হয়তো এই দলগুলো পিআরের ব্যাপারে অনেক বেশি সোচ্চার, এমনটি মনে করা হয়। এবং বিএনপি হয়তো ভাবছে যে এককভাবে বিদ্যমান সিস্টেমে যদি নির্বাচন হয় তারাই সরকার গঠন করবে। আপনার মনে এরকম প্রশ্নও থাকতে পারে যে যদি এটি খুব ভালো পদ্ধতি হয় তাহলে কেন বাংলাদেশে নয় এবং বিশ্বের কোথায় কোথায় এই পদ্ধতিতে ভোট হয়? ইউরোপের অনেক দেশে, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, স্পেন, পর্তুগাল, গ্রিস, এরকম অনেক দেশেই কিন্তু এই পদ্ধতিতে ভোট হয়। দক্ষিণ আফ্রিকায় পিআরে ভোট হয়, এমনকি ইসরায়েলেও এই পিআরে ভোট হয়। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মেক্সিকোতে পিআর পদ্ধতিতে ভোট হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা এবং নেপালেও এই পদ্ধতিতে ভোট হয়। কিন্তু আমেরিকা, ব্রিটেন, কানাডা, এমনকি ভারতের মতো দেশেও কিন্তু এই পিআর পদ্ধতিতে ভোট হয় না। সেখানে ভোট হয় সরাসরি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ বাংলাদেশে যে পদ্ধতিতে ভোট হয়। এখন কেন এই পিআরের বিপক্ষে অনেক দল বলেন, বিএনপি বা যারা এই পিআর পদ্ধতির পক্ষে নন তাদের যুক্তিটা কি? একটা বড় সমস্যা হলো পিআরে ভোটার জানবেন না যে তিনি কাকে ভোট দিচ্ছেন, কারণ তিনি ভোট দেন আসলে মার্কায়। তিনি জানবেন না তার আসন থেকে কে নির্বাচিত হবেন, ভোটের পরে কে তার আসনের প্রতিনিধিত্ব করবেন। দ্বিতীয় সমস্যা হলো স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন করবার সুযোগ নাই, কারণ পিআর পদ্ধতিতে আপনাকে ভোট দিতে হবে মার্কায়। পিআরের আর একটা বড় সমস্যা হচ্ছে সরকার গঠনের জটিলতা। ধরুন কোনো দল যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, অর্থাৎ 50%-এর বেশি ভোট না পায়, তখন অন্যান্য দল তারা হয় কি বড় দলগুলোর সঙ্গে সমঝোতায় আসে। তখন কিন্তু এই আসন কেনা বেচা, তখন এই সমঝোতা, এটা একটা অনেক সময় পার্লামেন্টে ঝুলন্ত হয়ে যায়। এ কারণেও অনেক বড় দল
এই পদ্ধতির পক্ষে থাকে না। বিএনপির ভয়টা এখানে, যদি তারা মনে করে যে এককভাবে 51% অর্থাৎ 50-এর বেশি আসন যদি তারা না পায়, তাহলে সে কার সঙ্গে কোয়ালিশন করবে? জামাত যদি তার সঙ্গে আসতে না চায়, এনসিপি যদি তার সঙ্গে আসতে না চায়, এই যে একটা ভয়। এরপরে বিএনপির আরেকটা ভয় বা বড় দলগুলোর আরেকটা ভয় থাকে যে বিদ্যমান ব্যবস্থায় প্রত্যেকটা আসনে তাদের ফিক্সড প্রার্থী থাকে, কিন্তু পিআরে তো আপনি ফিক্সড প্রার্থী রাখতে পারবেন না। তাহলে কোন আসন থেকে কে এমপি হবেন এটি দল তো নির্ধারণ করতে পারছে না। অনেকগুলো কারণে এই বড় দলগুলো সাধারণত পিআরের পক্ষে থাকে না। এখন আপনি হয়তো ভাববেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন বা সরকার তারা কি বলছে, তারা কি ভাবছে। নির্বাচন কমিশন শুরু থেকেই আপনি খেয়াল করবেন যে পিআরের পক্ষে কিন্তু বলছে না। সবশেষ রংপুরে একটা অনুষ্ঠানে সিইসি নাসিরউদ্দিন তিনিও বলেছেন যে পিআর বাংলাদেশের সংবিধানে নেই, অতএব তারা সংবিধানের বাইরে যেতে পারবেন না। তার মানে ইলেকশন কমিশন তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো বিষয়টি পরিষ্কার করা হয়নি। অর্থাৎ প্রধান উপদেষ্টা কিন্তু এখনো বলেননি যে বাংলাদেশে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিংবা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে বা সংলাপ হলো সেখানেও এটা চূড়ান্ত হয় নাই। অর্থাৎ আগামী নির্বাচনে সত্যি সত্যি পিআর হবে কি হবে না এটা নিয়ে অনেক ধরনের আলোচনা যেমন চলছে, এটা আর জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে সরকারের একটা বড় রোল এখানে থাকবে যে সরকার আসলে কি চায়। যদি বিএনপি এককভাবে পিআরের বিপক্ষে থাকে, জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সত্যি সত্যি পিআরের পক্ষে থাকে, তখন যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি যদি হয়, সেটি সরকার কি করে মোকাবেলা করবে। ফলে পিআর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি হয় সেটি দেখতে হবে, আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।